ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। অবরুদ্ধদের উদ্ধার করেছে পুলিশ। বসুরহাটে কাদের মির্জা মিজানুর সমর্থকদের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ আহত 25। আজ আবার হরতালের ডাক। চকবাজারের চুরিহাটে অগ্নিকাণ্ডের 2 বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। বিচার ও ক্ষতিপূরণ না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার। চুরি করা মোবাইল ফোন বিক্রি হয় রাজধানীর অভিজাত শপিং মলে। চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানোর আহ্বান প্রশাসনের। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদতমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের গেরুয়া গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছে। রাত 3টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিক্ষার্থীরা গ্রামে তাদের ভাড়া বাসায় ফিরে যেতে পারেনি। শনিবার গ্রামবাসী বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধানের আশা করা হচ্ছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। গত সপ্তাহে গেরুয়া গ্রামে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসী। পরে শুক্রবার সন্ধ্যায় মীমাংসার জন্য গেরুয়া বাজারে জড়ো হয় 2 পক্ষ। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় এলাকাবাসী তাদের উপর হামলা চালিয়েছে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালাতে আহ্বান জানায়। তখন গেরুয়া বাজারে শিক্ষার্থীদের কয়েকটি মোটর সাইকেলও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। পরে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ। এতে আহত হন শিক্ষার্থী, গ্রামবাসী সহ অন্তত 50 জন। ঢিল ছুঁড়ে আসছে আমাদের উপরে, আমাদের পায়ের উপর ঢিল পড়ছে, অনেকের মাথার উপর ঢিল পড়ছে। 40 থেকে 50 জন ভাইরা আহত হয়েছে এবং তাদেরকে স্থানীয় মেডিকেলে নেওয়া হয়েছে, এনাম মেডিকেলে নেওয়া হয়েছে। এরপর শুক্রবার মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। গ্রামে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। যখন শুরু হয় সাথে সাথে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় যাতে কোনো পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত না হয়। এরপরে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করি, তাদেরকে অনুরোধ করে চলে যেতে। গ্রামবাসীও চলে যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন চলে গেছে, পরিস্থিতি স্বাভাবিক আছে। ভিতরে যেসব স্টুডেন্ট ছিল এবং সংকটের মধ্যে ছিল বা সন্ত্রস্ত ছিল তাদেরকে আমরা নিয়ে এসেছি এবং যারা এখন আছে তারা পুলিশ তাদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় গেরুয়া গ্রামে বাসা ভাড়া করে থাকছেন কয়েক শত শিক্ষার্থী। এখানে আশেপাশে যে বিকল্প আছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, গত রাতের একটি উদ্ভূত পরিস্থিতির পরবর্তীতে আজকে সকালে সার্বিক অবস্থা কেমন দেখছেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি তাদের ভাড়া বাসায় ফেরত যেতে পেরেছেন কিনা, এবং আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের একটি যৌথ মিটিংয়ের কথা রয়েছে, সে ব্যাপারে সর্বশেষ আপডেট আমাদেরকে জানাবেন। দেখুন, গতকালকে বিষয়টি মীমাংসার জন্য কিন্তু একটি বৈঠক অনানুষ্ঠানিক বলা চলে, সেই বৈঠকের সূত্র ধরেই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং আজকেও আবার মীমাংসার জন্য 2 পক্ষেরই বসার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি অমীমাংসিত রয়েছে, কারণ সকাল 9টা এখন বাজে কেবল। আমরা হয়তো ধারণা করছি দুপুরের মধ্যে হয়তো একটি মীমাংসার জন্য দ্বিপক্ষীয় একটি বৈঠক হতে পারে, কারণ এখানে আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আছেন তারা পরিস্থিতি যাতে আর সংঘর্ষের দিকে না যায় এই ধরনের পরিস্থিতি থেকে
দুই পক্ষকে শান্ত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা যে বিষয়টি গতকালকে দেখেছিলাম যে গতকাল সন্ধ্যা থেকে বলা চলে রাতভর দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন সংখ্যাটি সঠিকভাবে বলতে পারছে না, কারণ এখানে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়েছে এবং যে সংঘর্ষের বিষয়টি ঘটেছে এখানে সেই অভিযোগের বিপরীত কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা বলছে, কারণ এই বিশ্ববিদ্যালয় করোনাকালীন সময়ে বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে এই গ্রামে তারা ভাড়া বাসা বা মেসে অবস্থান করতেন এবং সপ্তাহখানেক আগে একটি ক্রিকেট টুর্নামেন্টে তারা ক্রিকেট খেলায় অংশ নেয় এবং সেই খেলাকে কেন্দ্র করেই মূলত সপ্তাহখানেক আগে একটি সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের সূত্র ধরেই কিন্তু গতকাল যে বলা চলে যে পাল্টাপাল্টি সংঘর্ষ, দুই পক্ষ গ্রামবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষ হয়েছে। আমরা সকালে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতি আছে গ্রামের ভেতরে, পুলিশ তাদের যে দায়িত্ব সেটি পালন করছে, তবে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু এখন অবস্থান নেই। আমরা এখন যে গেরুয়া বাজার রয়েছে, অর্থাৎ সেই বাজারের এক প্রান্তে রয়েছে আমরা। গতকালকে বলা চলে যে এই বাজারের যে এখন যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাতে সংঘর্ষের যে ভয়াবহতা বা সেটি এখান থেকেই হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখতে পাচ্ছি যে পুলিশ সকালে এখান থেকে আসলে যে কয়েকজন শিক্ষার্থী জড়ো হতে চেয়েছিলেন বা হওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই গেরুয়া যে বাজার, এই বাজারের দোকান সব বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে হামলা বা সংঘর্ষের দিকে আর না যায় এর জন্যই মূলত এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে দোকানপাট সব বন্ধ রাখার জন্য এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি সব বন্ধ রাখা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই যে করোনার সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, এখন শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনা যাতে আর না ঘটে এর জন্য তারা দুই পক্ষের সাথে অর্থাৎ শিক্ষার্থী এবং গ্রামবাসী তাদের মধ্যে যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এটি মীমাংসা করার জন্য আজকে তারা বসবেন। যদিও আমরা যে বিষয়টি দেখেছি যে গতকালকে শিক্ষার্থীরা বলেছেন যে তাদের একজনকে শুরুতে আটকে রেখে মারধর করা হয় এবং সেই সূত্র ধরেই এই গেরুয়া গ্রামবাসীদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে গেরুয়া বাজারের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গেরুয়া বাজারে বা গেরুয়া এলাকায় যে প্রবেশের পথ রয়েছে সেই প্রবেশ মুখেই কিন্তু পুলিশ তাদের অবস্থান নিয়ে আছেন এবং এই যে এখানে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন যারা এই বা অন্যান্য জায়গায় থেকে যাতে এসে বিশ্ববিদ্যালয় এলাকায় এসে যাতে জড়ো হয়ে আবার কোনো ধরনের সংঘর্ষে জড়াতে না পারে এর জন্য পুলিশ তাদের যে চেষ্টা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি গতকালকে তারা বলেছে যে পরিস্থিতি শান্ত করতে তাদের যে চেষ্টা সেই চেষ্টার কোনো কমতি নেই। আমরা গতকালকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরও আহত হয়েছিলেন এই সংঘর্ষের ঘটনায় এবং এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গতকালকে যারা শিক্ষার্থী ছিলেন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা আহতের সংখ্যা একটু বেশি এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছেন। এখন আহতের সংখ্যা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যে পরিমাণ আহতের তারা ধারণা করছেন সেটি অর্ধশতর মতো হতে পারে। আমরা যে বিষয়টি এখন পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে তারা এখন যে কোনো উপায়ে এই যে দুই পক্ষের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এটি তারা আজকের মধ্যে তারা মীমাংসা করার চেষ্টা করবেন এবং পরবর্তী যাতে এই ইস্যুতে আর কোনো সংঘাত বা সংঘর্ষ না বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী এবং গ্রামবাসী সবাইকে তারা একসাথে করে একটি সমঝোতা করার চেষ্টা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে আবারও আন্দোলনে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেঁধে দেওয়ার সময়ে দাবি পূরণ না হওয়ায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করে শনিবার সকাল থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেন তারা।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে বরিশালের সঙ্গে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যায় রাস্তায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। গেল মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় দোষীদের বিচার চেয়ে বুধবার বিকেলে 3 দফা দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, মামলা দায়ের ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ না আসায় আবারও আন্দোলনে নামার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, কি বলছেন আজকে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং আজ কি সড়ক অবরোধের কোনো চেষ্টা দেখা গেছে কিনা? ধন্যবাদ। আসলে সকালে এসে এখানে 8:30টার সময় আজকে অবরোধ কর্মসূচি শুরু হবার কথা ছিল। তো তার আমরা যথাসময় এসে দেখেছি, তখন এসে পৌঁছেছে ছাত্ররা। এখন আমরা যেটা দেখছি তারা ক্রমে এখানে এসে জড়ো হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এটি হচ্ছে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং কুয়াকাটা, এইটি হচ্ছে এর মহাসড়ক। পায়রা হয়ে সেটি গত কয়েকদিনে প্রায় 4 বার এই অবরোধের শিকার হলো। আজকে ওরা যেটা বলেছে যে আজকে তারা কিছুক্ষণের মধ্যে অবরোধ করবে, যতক্ষণ পর্যন্ত না আসামিরা গ্রেপ্তার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আসামিরা গ্রেপ্তার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না অ্যাটেম্প টু মার্ডার এই পয়েন্টে মামলা হচ্ছে এবং নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে। তো সকাল থেকে সাংবাদিক যারা রয়েছেন, বিভিন্ন মিডিয়া, তারা এসে হাজির হয়েছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দেখা মেলেনি। গাড়ি ঘোড়া যা চলার তা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো মুহূর্তে আমরা প্রশ্ন করছিলাম যে বিষয়টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখার কথা, পুলিশ প্রশাসন দেখার কথা, জনদুর্ভোগ সৃষ্টি কেন বারবার এই জনদুর্ভোগ সৃষ্টিতে তারা যাচ্ছে। সেই প্রশ্নের উত্তরে তারা বলেছে যে আসলে প্রশাসন এবং পুলিশের উপর চাপ সৃষ্টির জন্য, সন্ত্রাসীদের গ্রেপ্তার চাপ সৃষ্টির জন্য তারা এই পন্থা অবলম্বন করেছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন। এইটুকুই এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। বসুরহাটে পৌর মেয়র কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 25 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলায় আজ সকাল থেকে হরতালের ডাক দিয়েছে আব্দুল কাদের মির্জা। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বেলা 11টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জার নানা বিরূপ মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে মিছিল বের করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও তার অনুসারীরা। এতে কাদের মির্জার সমর্থকেরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে এর আগেই 7 জন গুলিবিদ্ধ সহ আহত হন দুপক্ষের অন্তত 25 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। মিজানুর রহমান বাদল উনিও ওনার এলাকায় চাপরাশিরহাট, সেখানে একটা মিটিং ডাকছিলেন। এই কথা জানতে পেরে যে বসুরহাটের মেয়র সহ অন্যান্যরা যারা তার সমর্থক তার দিকে যায়, পরবর্তীতে এই উভয় গ্রুপের যেহেতু সামনাসামনি হয়, পরে একটা সংঘর্ষ লেগে যায়। পুলিশ আগে উপস্থিত ছিল, পরবর্তীতে পুলিশ উভয় পক্ষকে নিবৃত করার জন্য এটা শটগানের গুলি নিক্ষেপ করছে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশের নিয়ন্ত্রণে আছে। এর আগে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের পিন্টু। এ সময় কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও জেলা আওয়ামী লীগ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে সে নিজে কোম্পানীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থীর নাম
কোন ক্ষমতা বলে ঘোষণা করেন। আমরা কাদের মির্জার এসব অশোভনীয় এবং সংগঠন বিরোধী অসদাচরণের জন্য শাস্তি দাবি করছি। এর পরপরই ডিসি, এসপি ও ওসিকে প্রত্যাহারের দাবিতে কোম্পানিগঞ্জ থানার সামনে অবস্থান নেন কাদের মির্জা ও তার অনুসারীরা। জানান জেলার আওয়ামী লীগের কজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ডের 2 বছর আজ, তবে এখনও তদন্ত শেষ করে অভিযোগপত্রই জমা দিতে পারেনি পুলিশ। জামিনে বের হয়ে সংস্কার কাজ করছেন ওয়াহেদ মেনশনের মালিক। এদিকে বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ নিহত 71 জনের স্বজনেরা। কিভাবে ঘটল বিস্ফোরণ, কেন অকারণে অসময়ে ঝরল 71টি তাজা প্রাণ, দায় কার? পুরান ঢাকার চুরিহাট্টা ট্র্যাজেডির 2 বছর পরও এর উত্তর খুঁজছেন নিহতদের স্বজনেরা। বিচার তো দূরের কথা, শেষ হয়নি তদন্ত। বিচারের দীর্ঘসূত্রতার সুযোগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত মামলার প্রধান 2 আসামি। তারা ওয়াহেদ ম্যানশনের ঝলসে যাওয়া দেয়ালে দিচ্ছেন নতুন রং। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী চলছে ভবনটির মজবুতায়নের কাজ, তৈরি হয়েছে নতুন দোকানও। তবে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষগুলো হয়তো ফিরেছে স্বাভাবিক জীবনে, কিন্তু সেদিনের সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করছে তাদের। আমার সঙ্গে ছিল 8 জন, 8 জনে 7 জনই ছাই হয়ে গেছে। আমি আল্লাহ বাঁচিয়ে দিতে। চুলোয় একবেলা হইলেও হাড়ি উঠে না। এই পর্যন্ত দেখলাম যে 2 বছর হতে যাচ্ছে, আমরা সরকারি কোনো অনুদানই পেলাম না। পুলিশ বলছে অনেক আলামত পুড়ে যাওয়ায় তদন্ত কাজ এখনও শেষ হয়নি, তবে আশ্বাস অভিযোগপত্র জমা হবে শিগগিরই। এই বিষয়টা নিয়ে কোনো তাড়াহুড়ার জায়গাতে যাওয়া হয়নি এবং প্রত্যেক জায়গাতে আসলে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা দেখা হয়েছে এবং প্রত্যক্ষ সাক্ষী, পরোক্ষ সাক্ষী যারা রয়েছে তাদের প্রত্যেকের সাক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে মামলার অনেক অগ্রগতি হয়েছে এবং খুব দ্রুততার সাথে বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দিয়ে দেওয়া হবে। সিটি কর্পোরেশন বলছে ওয়াহিদ ম্যানশন মজবুতায়নের অনুমতি দেওয়া হয়েছে। বসবাসের অনুমতি দিতে গঠন হয়েছে একটি কমিটি। কমিটি বলছে না একা বুয়েটের এক্সপার্ট দেখলে হবে না, আমরা সহ থাকবো। সেখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, বুয়েটের এক্সপার্ট এবং বাইরের একজন কনসালটেন্ট, তারা সবাই মিলে, যাকে নিয়োগ দেওয়া আছে কনসালটেন্ট, তারা সবাই মিলে ভবনটা আবার দেখবেন, দেখে বলবে ভবনে সেটা চূড়ান্ত বসবাসের উপযোগী হবে কি হবে না। চুরিহাট্টা ট্র্যাজেডির পর অগ্নিকাণ্ড রোধে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ঢাকাতে গত 2 বছরে 7,000-এর বেশি আগুনের ঘটনাই তার প্রমাণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরের দোকান থেকে চুরি করা মোবাইল ফোন বিক্রি হয় রাজধানীর অভিজাত শপিং মলে। ইনটেক বক্সে নতুন ফোনও চোরাই হতে পারে, তা একেবারেই মাথায় আসে না ক্রেতার। প্রতারিত হয়ে অনেক ক্রেতাকে পছন্দের ফোনটি ফেরত দিতে হচ্ছে পুলিশের কাছে। সম্প্রতি মোবাইল ফোন চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা এদের সঙ্গে বিক্রেতাদের সম্পৃক্ততা খতিয়ে দেখছেন। 7 জানুয়ারি 2021 ভোর 4:57 টাঙ্গাইলের ঘাটাইলের একটি মোবাইলের দোকানে চুরির সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটি। মাত্র 2 মিনিটেই দামি সবকটি সেটই চোরের ব্যাগে। একটি চক্র দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল চুরি করে তা রাজধানীর পাইকারি মার্কেটে বিক্রি করছে। এমন তথ্যে মগবাজারের হোসাফ টাওয়ারের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। চোরাই ফোন বিক্রির সময় গ্রেপ্তার করে চক্রটির 3 সদস্যকে। জিজ্ঞাসাবাদে তারা জানায় টাঙ্গাইল থেকে চুরি করা মোবাইল বিক্রি হয় রাজধানীর মোতালিব প্লাজার MM টেলিকমে। বাড়তি লাভের আশায় এগুলো কিনছে পাইকাররা। অথরাইজ কোম্পানির মাল, ওয়ারেন্টি সহ কোম্পানির মাল বলছে, ওইভাবে আমাদের কিনা আর কি। ওই রিসিটও তো চাওয়া হয় না, আর ওইভাবে তো সবাই কিনা বেচা কিনা হয়। শুধু এই দোকানেই নয়, একই কায়দায় চোরাই সেট বিক্রির অভিযোগ অন্য আরো অনেক দোকানের বিরুদ্ধে। অনেক দোকানদারই হয়তো বা জানে না কি কোন প্রসেসে রাখতে হয়। অনেক সময় দেখা গেছে আপনি পরিচিত, আপনি নিয়ে আসলেন, তো নিয়ে আসার ক্ষেত্রে অনেকে জানে না। এখন পর্যন্ত MM টেলিকমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মালিক সমিতি। সব দোকানে আমাদের নোটিশ দেওয়া আছে, চিঠি দেওয়া আছে সমিতির পক্ষ থেকে যে কোনো দোকানে অবৈধ এবং চোরাই কোনো মালামাল যদি বিক্রি করে তাকে প্রশাসনের কাছে আমরা নিজেরাই সুপর্দ করে দেবো এবং প্রশাসনকে বলা আছে, চিঠি দেওয়া আছে। পুলিশ বলছে মোবাইল চোর চক্রের প্রধান হাসমত আলী দেশের বিভিন্ন জায়গা থেকে চুরির সেট সংগ্রহ করে। ঢাকায় চক্রের সদস্য সবুজ, আনোয়ার ও সোহেলকে তা বিক্রির দায়িত্ব দেয়। কেউ একজন এসে বলল তার কাছ থেকে মোবাইলটা কিনে নিচ্ছে, তো এই মোবাইলটা আদৌ তার রুট অরিজিনটা কোথায়, কিভাবে এসেছে বাংলাদেশে, কোন প্রতিষ্ঠান থেকে বিক্রি হচ্ছে,
এগুলো যাচাই বাছাই না করে শুধুমাত্র কিছুটা লাভের আশায় তারা এগুলো করছে। চোরাই মোবাইল কিনে এখন বিপাকে অনেক ক্রেতাও। কাগজপত্র যাচাই না করে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের সৎ মা ও 2 ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় 2 জনকে আসামি করে মামলা হয়েছে। গত রাতে নিহত নারীর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহত রুবিয়া বেগমের সৎ ছেলে আহবাব হোসেন আবাদ এবং হত্যার প্ররোচনার অভিযোগে তার মা সুলতানা বেগম রুমিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই আটক আহবাবকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার মা সুলতানা বেগম রুমিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে সিলেট সদর উপজেলার বিআরডিসি মীর মহল্লার ভাড়া বাসায় সৎ মা রুবিয়া বেগম, তার 7 বছরের মেয়ে মাহা এবং 4 বছরের ছেলে তাহসানকে কুপিয়ে হত্যা করে আহবাব হোসেন আবাদ। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। করোনায় বিদেশ ফেরতদের জন্য 200 কোটি টাকার ঋণ দেয়ায় গতি নেই, 7 মাসে মাত্র 30 কোটি টাকা বিতরণ। মানব ও অর্থ পাচারের মামলায় এমপি পাপুলের সাজার রায়ের কপি দেশে পৌঁছেছে। এখন তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এই ঘটনায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, এখন পাপুলের সংসদ সদস্য পদ থাকার আর কোনো সুযোগ নেই। অর্থ পাচারের অভিযোগে 2020 সালের 6 জুন শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। 6 মাসের বিচার প্রক্রিয়া শেষে 28 জানুয়ারি তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির আদালত। 61 পৃষ্ঠার রায়ের কপি পাঠিয়েছে কুয়েত সরকার। এরই মধ্যে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদেও পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পাপুলের রায়টা আমরা পেয়েছি, 61 পেজের রায়। আমরা সেইটা আরবি এবং ইংরাজি দুটোই আমরা পেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছি। বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেইটা বিধি মোতাবেক অ্যাকশন নেবে। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, সংবিধানের 66-র 2 অনুচ্ছেদ অনুযায়ী কোনো আইন প্রণেতা নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার যোগ্যতা হারাবেন। মুক্তি পাওয়ার পর 5 বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। এটা তো পরিষ্কার, শেয়ার করা যাবে না। যে কাজের জন্য, যে অপরাধের জন্য তাকে বিদেশি আদালতে রায় দিয়েছে, মামলা হয়েছে, রায় দিয়েছে এবং সে সেখানে এখনো জেলে আছে 4 বছর, তো সেই পরিস্থিতিতে তো সংবিধান অনুযায়ী মেম্বারশিপ থাকে। 66 অনুচ্ছেদের 2 ঘ উপনুচ্ছেদে উল্লেখ রয়েছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যান্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে অন্যান্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে থাকবার যোগ্য হবেন না। 2018 সালে লক্ষ্মীপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পাপুল। তার স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনে সংসদ সদস্য। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, পুরো এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়া করোনা সতর্কতায় এবার ব্যক্তি পর্যায়ে 2 জন এবং সংগঠন পর্যায়ে 5 জন করে শহীদ মিনারে যাওয়ার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ও সামনের দেয়ালে নানা রঙে তুলে ধরা হচ্ছে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ।
পুরো চত্বরে আঁকা হয়েছে রঙিন আলপনা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। সবাই সেই গ্রামের বাড়ি থেকে ছুটে আসছে সবাই এই কাজটা করার জন্য। এই লেখাটা গর্ভের লেখা, বুকের ভিতর থেকে আসে। আমাদের ভাষা শহীদদের জন্য করি, তাদের সম্মান প্রদর্শনের জন্য করি। শহীদ মিনার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রবেশ ও বের হওয়ার পথে থাকছে কড়াকড়ি। শুক্রবার বিকেলে শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। জানান 21-এর প্রথম প্রহর থেকে শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার করোনা সতর্কতায় মাস্ক পরার পাশাপাশি কিছু বিধিনিষেধ মেনেই সবাইকে যেতে হবে শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদনের সুযোগ সকল মানুষই পাবেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে আবেদনটা থাকবে সেটি হলো যে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, সেটি খুবই জরুরি। প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে যে সংগঠন পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে একসঙ্গে 5 জনের বেশি নয় এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জনের বেশি নয়। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে হবে পলাশী ক্রসিং, SM হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে এবং বের হতে হবে ঢাকা মেডিকেলের সামনের পথ বা দোয়েল চত্বর দিয়ে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আগামীকাল আজ দিন পার হলেই তো আসলে শহীদ দিবসের শুরু, সেক্ষেত্রে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কতখানি সম্পন্ন হয়েছে এবং এবারে করোনা সতর্কতায় আসলে লোক সমাগম কেমন হতে পারে, এবারে কিরকম দেখছেন এবং কর্তৃপক্ষ এ বিষয়ে কি কি দিক নির্দেশনা দিয়েছেন, এছাড়া সার্বিক নিরাপত্তার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। এখন আছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে কিন্তু আজকে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আর গতকাল বিকেলেই কিন্তু সাজসজ্জা যেটি শহীদ মিনার চত্বর এবং এর আশেপাশের দেয়ালে সেটি কিন্তু আসলে প্রায় শেষ হয়ে গিয়েছে। শহীদ চত্বরে অসংখ্য আলপনা করা হয়েছে। শহীদ মিনারের আশেপাশের যে দেয়ালে সেখানে 21-এর বিভিন্ন ঘটনা প্রবাহ লেখা হয়েছে, বিভিন্ন উক্তি, কবিতা হয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন আসলে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি চলছে। আর গতকাল কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে আজ বিকেলের মধ্যেই কিন্তু শহীদ মিনার ধুয়ে মুছে পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হবে এবং বিকেল থেকেই কিন্তু আসলে এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর আজকে কিন্তু 12টা 1 মিনিটে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হবে এবং তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। আর নিরাপত্তার বিষয়টা যদি আমি আপনাকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, শুধু শহীদ মিনার চত্বরই নয়, শহীদ মিনারের আশেপাশের বেশ কিছু এলাকা জুড়েই কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, বসানো হয়েছে অসংখ্য ওয়াচ টাওয়ার। আর প্রতিবারের মতোই কিন্তু এবারও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় জানাই যে প্রতিদিনই কিন্তু কর্তৃপক্ষদের মধ্যে কেউ না কেউ এই শহীদ মিনার পরিদর্শনে আসছেন প্রস্তুতি দেখতে। আজও কিন্তু 11টার পর এখানে র্যাবের মহাপরিচালকের আসার কথা এই শহীদ মিনারের নিরাপত্তা। আর যেটি জনসমাগমের বিষয়ে যেটি বলা হয়েছে যে এবার যেহেতু একটি বিশেষ পরিস্থিতি, করোনা পরিস্থিতি, তো এবার কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ে 2 জন এবং সংগঠন পর্যায়ে 5 জনের বেশি শহীদ মিনারে একসাথে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে এবং সবাইকে অবশ্যই বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। কিন্তু সময়সূচি কিন্তু বরাবরের মতোই রয়েছে এবং সর্বসাধারণ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারবে। তো সবকিছু মিলিয়ে আসলে কর্তৃপক্ষ আশা করছে যে জনসমাগম সামাজিক দূরত্ব মেনে এবং নিয়ম নীতি মেনে, স্বাস্থ্যবিধি মেনে সেটি হয় এবং নির্বিঘ্নে যেন শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করা যায়। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সর্বসাধারণের জন্য প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনারগুলো। স্বাস্থ্যবিধি মেনেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে প্রশাসন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানো হবে ভাষা আন্দোলনের শহীদদের। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আলোকসজ্জার পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এরই মধ্যে ধুয়ে মুছে ঝকঝকে করে তোলা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। স্বাস্থ্যবিধি মেনেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন। তবে প্রশাসন যাতে বেশি কড়াকড়ি আরোপ না করে সেই আহ্বান অনেকের। আমার দায়টা হচ্ছে মানুষের কাছে, সেই মানুষের কাছে যতক্ষণ না আমি পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার সংস্কৃতি কর্মী হিসাবে আমার যে দায়বদ্ধতা সেই জায়গায় আমি আমার যে কাজ আমি করতে পারছি না। যেরকম করে করার পরিকল্পনা সরকার করছে সেভাবে না করে আরও একটু ফ্লেক্সিবল করা যায় কিনা, আরও একটু নাগরিকদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা, যে আমরা বছরে একবার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা শহীদ মিনারে যাই। আলোকসজ্জা করা হয়েছে রাজশাহী কলেজ, কোর্ট শহীদ মিনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারও। যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সার্বিক এই ভাষা আন্দোলনের যে সার্বিক পূর্ণাঙ্গ চিত্র আমাদের এই রাজশাহী থেকেই কিন্তু বিদ্যমান। যারা ফুল দিতে আসবেন তারা এখানে এসে যে শৃঙ্খলার যে বিষয়টি সেটি দেখে অভিভূত হবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে লক্ষ্মীপুরে শহীদ মিনারে আলপনা ও সাজসজ্জার কাজ শেষ করেছে জেলা প্রশাসন। ভাষা শহীদ আব্দুল জব্বার স্মরণে ময়মনসিংহের গফরগাঁয়ের পাঁচুয়া গ্রামে নির্মিত শহীদ মিনার ও স্মৃতি পাঠাগারে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এছাড়া ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারও। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানীর ফুলের বাজার শাহবাগে বেড়েছে ফুল বিক্রি। স্থায়ী দোকানগুলোর পাশাপাশি রাস্তায় বসে বা দাঁড়িয়ে ফুল বিক্রি করছেন অনেকে। তবে করোনার কারণে এবার বিক্রি কম হচ্ছে বলছেন বিক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এবার করোনা মহামারীর কারণে অন্যান্য সবকিছুর মতোই ফুলের বাজারেও মন্দাভাব দেখা গেছে। বসন্ত ভালোবাসা দিবসেও আমরা বাজারে খুব একটা চাঙ্গা ভাব দেখিনি, কিন্তু আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের বাজারের বেচাকেনা কেমন দেখছেন? শাহবাগে সবচেয়ে বেশি ফুল বিক্রি হয় এই ফেব্রুয়ারি মাসে এবং তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় এই ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে, কারণ স্কুল কলেজ খোলা থাকে এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে তারা ফুল বা শ্রদ্ধা নিবেদন করে। এবার কিন্তু এখানকার ব্যবসায়ী সমিতি যারা আছেন তারা কিন্তু বলছেন যে এবার আশানুরূপ ফুল বিক্রি তাদের হয়নি। আমি এখানকার এই সড়কটির চিত্র একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন যে এখনও সড়কের উপরে কিন্তু ফুল কেনা বেচা চলছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরে সকালের মধ্যে মূলত ১৯ তারিখ সন্ধ্যার পর থেকে যে ফুল বিক্রি শুরু হয় সেটি ২০ তারিখ সকালের মধ্যে বা ভোরবেলার মধ্যেই এই পুরো ফুল বিক্রি শেষ হয়ে যায় এবং পুরো রাস্তাটি ফাঁকা হয়ে যায়। কিন্তু এই বছর কিন্তু একেবারেই ভিন্ন চিত্র এবং এই বছর এখন বেলা ৯:৩০ বাজলো, এখনও অনেক ফুল নিয়ে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা বসে রয়েছেন। একটি হিসাব বলছে যে ব্যবসায়ী সমিতি যারা আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকবার এই ২১ ফেব্রুয়ারিকে ঘিরে অন্তত ৬০ কোটি টাকার ফুল বিক্রি হলেও এখন পর্যন্ত তারা যেটা ধারণা করছেন তাতে ২৫ থেকে ৩০ কোটি টাকা হয়তো ফুল বিক্রি হয়েছে এবং সারাদিনে হয়তো আর বাকি হয়তো আর ১০ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার মতো তাদের কিন্তু লোকসান হবে এমনটি বলছেন। এবং আমরা অনেক চাষিদের সঙ্গে কথা বলেছি যারা মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে এসছেন কালকের দিনকে সামনে রেখে ফুল বিক্রি করতে। তারা কিন্তু যেই পরিমাণের ফুল বিক্রি করতে পারবেন বা যেই টাকা বিক্রি করতে পারবেন বলে এসেছেন তারা কিন্তু সেটি পাননি। এমনকি তারা বলছেন তারা যে যাতায়াত ভাড়া দিয়ে এসেছেন হয়তো তারা সেটিও তুলতে পারবেন না। এরকম নানা রকমের কিন্তু লোকসানের কথা ব্যবসায়ীরা বলছেন। যেহেতু একটি বিষয় হচ্ছে যে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই বন্ধ এবং ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে এই দিনটিতেই স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই কিন্তু ব্যবসা বিক্রি বেশি হলে এবার সেটা বন্ধ থাকায় কিন্তু বিক্রি কম হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। শাহবাগ থেকে ফুলের বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। করোনায় বিদেশ ফেরত প্রবাসীদের জন্য ২০০ কোটি টাকার ঋণ বিতরণে গতি নেই। প্রায় ৭ মাসে মাত্র ৩০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে এখন অবস্থার পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ ২০ বছর মালয়েশিয়ায় কাটিয়েছেন কান্তিলাল দত্ত। ছুটিতে দেশে আসার পর করোনার কারণে আটকা পড়ে আর ফিরতে পারেননি কর্মস্থলে, তাই ছোট পরিসরে নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা শুরু করেছেন। ব্যবসার মূলধন বাড়াতে ঋণের আবেদন করেন প্রবাসী কল্যাণ ব্যাংকে। অনেক চেষ্টা করতেছি বাংলাদেশে কিছু করার জন্য। এই সুবাদে আমি প্রবাসী হিসাবে আমি বাংলাদেশ
প্রবাসী কল্যাণ ব্যাংকে আসলাম, কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা। করোনার কারণে কান্তিলাল দত্তের অবস্থায় পড়েছেন আরও অনেক প্রবাসী। এখন দেশে কিছু একটা করার চেষ্টায় তারা। প্রবাস থেকে যারা কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসছে, পার্মানেন্ট হওয়ার জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে। সেখানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আমার পাসপোর্টের কপি, আমার এনআইডি, আমার দোকানে যে ডিট আছে সে ডিট। গত জুলাইয়ে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিতে 200 কোটি টাকার তহবিল গঠন করে সরকার। তবে এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে মাত্র 30 কোটি টাকার। আমরা দেখেন প্রথম দিকে কোনো একটা জিনিস চালু করতে গেলে একটু সমস্যা হয়, কারণ ওই সিস্টেমগতভাবে। কিন্তু আমরা ইতিমধ্যে এই ঋণ প্রদান সহজীকরণ করেছি। আমরা ঋণ মঞ্জুরি ক্ষমতা হেড অফিস থেকে শাখায় বিকেন্দ্রীকরণ করেছি, এবং আগে যে দু একটা ছোটোখাটো অভিযোগ ছিল বলতে গেলে এখন নাই। এবং আপনারা বর্তমানে যে ঋণের যে পরিমাণ এটা দেখে বুঝতে পারেন। বিশ্লেষকেরা বলছেন সরকার তহবিল গঠন করলেও ঋণ বিতরণ নিয়ে প্রচার কম। অ্যালোকেশনটা হলেও আমরা জানি যে অনেকে চলে আসছিল, কিন্তু সেই পরিমাণ মানুষ এই টাকাটা নিতে পারে নাই। এখনকার যে মেকানিজম রয়েছে সেটা রিচ করতে আসলে আমাকে হেল্প করেনি। কানেকশন যে রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কারের সাথে সার্ভিস প্রোভাইডার যে কানেক্টিভিটিটা, ওই কানেক্টিভিটিটা তৈরির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমাদের আরো কিছু কাজ করা প্রয়োজন। করোনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তার জন্য গঠিত তহবিল থেকে ঋণের সুদ হার 4%, জামানত ছাড়া পাওয়া যাবে 3 লাখ টাকা পর্যন্ত, আর জামানত সহ ব্যবসার ধরন অনুযায়ী নেওয়া যাবে আরও বেশি পরিমাণ ঋণ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 6 জন এবং নারী 2 জন। এই নিয়ে মোট প্রাণহানি হল 8,337 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 14,232 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 406 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.85%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,42,674 জনে। সুস্থ হয়েছেন আরও 536 জন। এ নিয়ে মোট সুস্থ 4,90,468 জন। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: মঙ্গলের মাটি স্পর্শ করে প্রথম ছবি পাঠালো নাসার রোভার পার্সিভিয়ারেন্স। অজানা তথ্য উন্মোচনের আশা বিজ্ঞানীদের। নিউজিল্যান্ড সফরে 20 সদস্যের দলে মোসাদ্দেক ও নাইম, প্রথমবার ওয়ানডে দলে নাসুম। গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে পতিতাবৃত্তি করানোর অভিযোগে সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ওই বিউটি পার্লার কর্মী বাদী হয়ে নারী কাউন্সিলর সহ 2 জনকে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, 4 মাস আগে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজি চান্দনা চৌরাস্তায় রহমান শপিং মলে তার পরিচালিত আনন্দ বিউটি পার্লারে ওই নারীকে চাকরি দেন। কিছুদিন পর ওই এলাকার গ্রেট ওয়াল সিটিতে নারী কাউন্সিলরের ভাড়া ফ্ল্যাটে নিয়ে তাকে দিয়ে বিউটি পার্লারের কাজের পাশাপাশি ঘরে বিভিন্ন ধরনের কাজ করানো হতো। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হতো। 15 ডিসেম্বর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় ওই ফ্ল্যাটে তাকে দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ করেন। মঙ্গলবার পালিয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলাটি করেন তিনি। গাজীপুরে চোর সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কুনিয়াপাচর এলাকার একটি বাড়ি থেকে চোর সন্দেহে আটক করা হয় এসনেহার বেগম নামে এক নারীকে। পরে গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃতির ছোঁয়া আর গ্রামীণ ঐতিহ্যের আদলে বাড্ডার বেড়াইতে 100 ফুট রাস্তার পাশে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক কফি শপ। ঠিকানা নামের কফি শপটি ব্যস্ত রাজধানীবাসীর কাছে এখন বেশ জনপ্রিয় আড্ডাস্থল। গ্রামীণ সাজসজ্জা আর প্রাকৃতিক পরিবেশের আবহই ভিন্নতা এনেছে ঠিকানায়।
গ্রামীণ ঐতিহ্যের দোতলা টিনের ঘর, যার গা জুড়ে ছেয়ে আছে পিটুনিয়া, ড্যান্থাস, চন্দ্রমল্লিকা ফুল। প্রকৃতির বাহারি রং আর কাঠ টিনের নান্দনিক শৈলীতে গড়া ঘরটি আদতে একটি কফি শপ। ফুল, কফি, উচ্ছ্বাস এই মিলে গড়ে উঠেছে ঠিকানা নামের এই ক্যাফেটেরিয়া। বাড্ডার বেড়াইতে 100 ফুট রাস্তার পাশে এই স্থানটি রাজধানীবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বালু নদীর কোলে গড়ে ওঠা জায়গাটিতে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ঢাকার খুব কাছেই এত সুন্দর একটা জায়গা আমাদেরকে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসে, তো খুবই ভালো লাগছে। আর কর্নার মধ্যে তো অ্যাকচুয়ালি খোলার জায়গাটা আমরা খুব প্রেফার্ড করি, তো এর জন্য এই জায়গাটায় আসা। মানুষ তো ফুল ভালোবাসে, ফুলের ভালোবাসার সাথে তো সব কিছু ভালোবাসে। তো আসলে ওনার যে রুচিশীলের একটা পরিচয় দিয়েছেন এখানে ফুল দিয়ে, এটা বাচ্চারা পছন্দ করবে, মধ্যবয়সী পছন্দ করবে, যারা বয়স্ক তারাও পছন্দ করবে। বাংলাদেশে ইউজুয়ালি অনেক পলিউশন থাকে, বাট এখানে একটু ডিফারেন্ট টাইপের এনভায়রনমেন্ট, একটু ক্লিন ফ্রেশ এয়ার পাচ্ছি আমরা। প্রায় 10 একর জায়গায় গড়া কফি শপটি 2 বছর আগেও জঙ্গলে ঘেরা ছিল। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠ টিনের ঘরের আদলে তৈরি করা হয়েছে দোতলা ঘর। তবে এখানে বাহারি ফুলের সমাবেশ ঘটানো হয়েছে নিপুণভাবে। কাঠের তৈরি সিঁড়ি, সাজঘর, বেলকনিতে রঙিন ফুলের সাজানো। বাহিরের লন জেগে থাকে বর্ণিল ফুলের কার্পেটে। সেখানে দর্শনার্থী ও পাখি খেলা করে একসাথে। এটা যেমন উইন্টার ফ্লাওয়ার, সো উইন্টার ফ্লাওয়ার সময় এটা বেশি দিন থাকবে না, আর 2 মাস থাকবে ম্যাক্স, এপ্রিল পর্যন্ত। তারপর যখন বর্ষাকাল আসবে তখন আমরা আবার অন্য ডিফারেন্ট ফ্লাওয়ার আনবো। তো সামারেও এরকম ডিফারেন্ট থাকবে। ঢাকার মধ্যে এখানে ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এখানে এসে পড়লো, তারপর দুপুরে লাঞ্চ করলো, বিকালে ঘুরলো, সন্ধ্যায় স্ন্যাক্স খেলো, তারপর ঘুরে চলে গেল। সো এটা ওদের জন্য ভালো, আর কাছাকাছি, আর একটা খোলামেলা পরিবেশ, এটা আই গেস সবাই এনজয় করে। মিষ্টি সকাল, অলস দুপুর ও দুরন্ত বিকেল পেরিয়ে গোধূলি বেলা পর্যন্ত বিশুদ্ধ বাতাসের আনাগোনা এখানে। বর্ণিল ফুলের সুবাসের সঙ্গে এসপ্রেসো কিংবা ক্যাপাচিনো কফির গন্ধ মোহনীয় করে তোলে আগতদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলের মাটি স্পর্শ করে প্রথম ছবি পাঠিয়েছে নাসার রোভার দ্য পারসিভিয়ারেন্স। এরই মধ্যে টুইটারে সেই ছবি প্রকাশ করেছে নাসা। ছবির ক্যাপশনে লেখা ছিল, হ্যালো ওয়ার্ল্ড, মাই ফার্স্ট লুক অ্যাট মাই ফরএভার হোম। প্রথম পাঠানো ছবিতে বোঝা যায় ক্যামেরার লেন্সে মঙ্গলের ধুলার আবরণ ছিল। আগামী সপ্তাহে আরও ছবি পাঠানোর কথা রয়েছে পারসিভিয়ারেন্সের। বৃহস্পতিবার মঙ্গলের সফল অবতরণ করে নাসার 5ম রোভারটি। বর্তমানে দুর্গম জেজেরো ক্র্যাটার অঞ্চলে রয়েছে সে। বিজ্ঞানীদের ধারণা, এই অঞ্চলে একসময় বিশাল হ্রদ ছিল। প্রাণের অস্তিত্ব খুঁজতে তাই মঙ্গলের এই অঞ্চলকেই বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। আগামী 2 বছর এই বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে সেখান থেকে তথ্য, ছবি ও অন্যান্য বিশ্লেষণ পাঠাবে পারসিভিয়ারেন্স রোভার। আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন এই ঘোষণা দেন। বিবৃতিতে জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতিতে পররাষ্ট্রনীতি কখনো বাধা সৃষ্টি করবে না বলেও জানান তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি চিহ্নিত করা ও বিজ্ঞানীদের কথা মেনে চলা সবার দেশীয় ও পররাষ্ট্রনীতির প্রথম অগ্রাধিকার বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরই মাধ্যমে ক্ষমতায় আসার 107 দিনের মধ্যে ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসলো বাইডেন প্রশাসন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে রাখা হয়েছে 7 পেসার, 3 জন স্পিনার। ছুটিতে সাকিব, বাদ পড়েছেন তাইজুল ইসলাম, ফিরেছেন মোসাদ্দেক সৈকত ও নাইম শেখ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। সাকিব ছুটিতে, অ্যাকশন পরিবর্তনে ফল পাননি তাইজুল, তাই তো সাদা পোশাকে স্পিনারকে বেশি পছন্দ ম্যানেজমেন্টের। 2 অভিজ্ঞ দলে নেই। স্পেশালিস্ট স্পিনার হিসেবে প্রথমবার জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। গেল বছর টি-20 দলে থাকলেও খেলা হয়নি। ঘরোয়াতে প্রায় 10 বছর ধরে খেলছেন এ বাঁহাতি। প্রায় 1.5 বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক সৈকত। সবশেষ ম্যাচ খেলেছেন 2019-এর নভেম্বরে ভারতের মাটিতে। টি-20 আর ওয়ানডে মিলিয়ে অপশন বেশি রাখতে হচ্ছে নির্বাচকদের। এক সিরিজ পরেই দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ ও পেসার আলামিন হোসেন। সৈকতকে নেওয়া হয়েছে ব্যাকআপ প্লেয়ার হিসাবে,
এদিকে যেহেতু ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, অলরাউন্ডার। নাসুম যেহেতু আমাদের শর্টার ফরম্যাট থেকে আমরা শুরু করেছি ওকে, এবং ওর ডোমেস্টিক পারফরমেন্স যথেষ্ট ভালো, তো আশা করছি ইন্টারন্যাশনাল এরিনাতে নিজেকে মেলে নিতে পারবে। অধিনায়ক তামিমের দলে বাকিরা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কন্ডিশন বিবেচনায় 7 পেসার ও 3 স্পিনার রাখা হয়েছে। নিউজিল্যান্ডে অধরা জয় পেতে এটাই সেরা দল প্রধান নির্বাচকের চোখে। কোভিডের জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়, কারণ ওখানে আমরা কন্ডিশনিং যখন কোয়ারেন্টাইন যখন শেষ হবে, তারপর আমাদের ক্যাম্প যখন স্টার্ট হবে প্র্যাকটিসে, তখন আমাদের সব প্লেয়ারকে ফিট থাকা, উন্নতির প্রসেসটা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আমরা দেখব। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন ও ক্যাম্প শেষে 20 মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে আজ নাওমি ওসাকার মুখোমুখি হবে উদীয়মান মার্কিন তারকা জেনিফার ব্র্যাডি। শিরোপার লড়াই শুরু হবে বেলা 2:30টায়। গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের মঞ্চে এ পর্যন্ত একবারও হারেননি জাপানিজ তারকা ওসাকা। 3টে মেজর্স রয়েছে তার ঝুলিতে। এবারও ফাইনালে এসেছেন দাপট দেখিয়ে। সেমিতে হারিয়েছেন 23 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনাকে। অন্যদিকে আমেরিকান তরুণী ব্র্যাডি এই প্রথম খেলবেন গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। গেল বছর ইউএস ওপেনের সেমিতে ওসাকার কাছে হেরেই বিদায় নিতে হয় তাকে। প্রতিশোধ নেওয়ার সুযোগ মার্কিন তারকার সামনে। শিরোপার লড়াই কঠিন হলেও উপভোগ করতে চান ব্র্যাডি। আমি বড় ম্যাচের খেলোয়াড়। এবারও গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জিততে আত্মবিশ্বাসী। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। মানুষ রানার্স আপকে মনে রাখে না। নিজের খেলায় বিশ্বাস ধরে রাখতে পারলে জয় অবশ্যই সম্ভব। এটাই আমার শেষ সুযোগ না, আমি শুধু লড়াইটা উপভোগ করতে চাই। আজ শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম রাউন্ড। আলাদা ম্যাচে মাঠে নামে বসুন্ধরা কিংস ও আবাহনী। সাইফের প্রতিপক্ষ বসুন্ধরা, আবাহনের চ্যালেঞ্জ শেখ রাসেল। আরেক ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তলানির 2 দল বারিধারা ও আরামবাগ। রবিনিও ও বেসেরাজ জুটিতে দারুণ ছন্দে বসুন্ধরা কিংস। 9 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্কার ব্রুজনের দল। অন্যদিকে শিরোপার রেসে টিকে থাকতে সাইফের বিপক্ষে জয় চায় আবাহনী। 21 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আকাশী নীলরা। দলের সবাই আত্মবিশ্বাসী। ওদের বিপক্ষে শেষ 2 ম্যাচে জিতেছি আমরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই। দলে কিছু চোট সমস্যা আছে, আশা করি ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না। আমরা যদি আপনার রেসে থাকতে চাই, অবশ্যই আমাদের কালকে ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা পুরো সব প্লেয়ারই সুস্থ আছে আশা করি, তো সবাইকে নিয়ে আমরা কালকে নামবো, আর ইনশাআল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামবো। অবশেষে মত পাল্টেছে বসুন্ধরা কিংস। এএফসি কাপের আয়োজক হতে এশিয়ান ফুটবল কনফেডারেশনে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। সবকিছু পর্যবেক্ষণ করে 21 ফেব্রুয়ারি আয়োজক দেশ নির্ধারণ করবে এএফসি। 20 মে আমরা সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটে আমরা হোস্ট করতে চাই। ইতিমধ্যে আমরা আমাদের ইন্টারেস্টটা এফসিকে জানিয়েছি। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের নিয়ম অনুযায়ী আগামী 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21 ফেব্রুয়ারি তারা সেটা ডিসিশনটা দিয়ে দিবে। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।